কেন বিএনপিরে ভোট দিবা বা দিবা না, কেন জামাতকে ভোট দিবা বা দিবা না, কেন বর্তমানে এনসিপিকে সবাই সমর্থন করা উচিত? প্রিয় তরুণ প্রজন্ম, আগামীর বাংলাদেশের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, কারণ আপনারা এখন আপনাদের মাথাটা বেঁচে দেন নাই। আপনার এনসিপি, আপনি কোন রাজনৈতিক দলের কোন মতাদর্শিক, এটা বিবেচ্য বিষয় না, বরং বিবেচ্য বিষয় আপনি বাংলাদেশপন্থী কিনা। আমাদের অভিজ্ঞতা কম, আপনাদের অভিজ্ঞতা বেশি, আমাদেরকে বলবেন এটা করা উচিত, এটা করা উচিত না, আমরা বাসা থেকে ধরে উঠাই নিয়ে আসবো না। মনে রাখতে হবে, ক্ষমতার মালিক কিন্তু জনতা। যারা সংসদে, আমরা হচ্ছে গোলাম, আমরা হচ্ছে কামলা। আগামী 5 বছর পরে ভোট দিলে নাই। আমরা চাই পুলিশ প্রশাসনের তাদেরও সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত হোক, তারা যেন কোনো দলের চামচামি করতে না হয়। পুলিশ প্রশাসনের কোনো দল নাই, সে বিএনপিরও না, জামাতেরও না, এনসিপিরও না, তবে আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী দল না, এটা ভারতের একটা এক্সটেনশন। কারো কর্মসংস্থান দেশে হবে, কারো কর্মসংস্থান বিদেশে হবে, কারো কর্মসংস্থান সরকারি খাতে হবে, কারো কর্মসংস্থান প্রাইভেট খাতে হবে। সেজন্য বাংলাদেশের সরকারকে আগামী বাজেটে এই বিষয়গুলো বিবেচনা করে বাজেট নীতি প্রণয়ন করা উচিত এবং প্রাইভেট সেক্টরে যেন কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হয়, সেজন্য প্রাইভেট সেক্টরে বিশেষ অনুদানের ব্যবস্থা রাখতে হবে। এবং আমাদের অনেক সেবা খাত আমরা দেখেছি বছরের পর বছর, যুগের পর যুগ, আমরা পাবলিক সেক্টরে যতদিন পর্যন্ত ছিল এগুলো সরকারি গণমুখী সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হতে ব্যর্থ হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে প্রাইভেটাইজেশন করা যায় কিনা সেই বিষয়টিকে পলিসিভাবে নীতি নির্ধারক যারা রয়েছে তাদের সাথে ডেটা এবং রিসার্চ বেসিসে সেই জায়গাগুলোকে বিবেচনা করা উচিত। আমাদের প্রাইভেট সেক্টরকে পৃষ্ঠপোষকতা করতে হবে, এসএমই সেক্টরকে পৃষ্ঠপোষকতা করতে হবে, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে পৃষ্ঠপোষকতা করতে হবে, যাতে করে আমাদের স্থানীয় যে মাইক্রো ইকোনমিটা রয়েছে সেই ইকোনমিটা সুদৃঢ় এবং সুগঠিতভাবে বৃদ্ধি পেতে পারে। প্রিয় চট্টগ্রামবাসী, আমরা আপনাদের এই জায়গায় এসেছি, সামনে জোহরের জামাত শুরু হয়ে যাবে এখনই। আমরা সাংগঠনিকভাবে আমাদের এখানে নেতৃবৃন্দ যারা আছে, আমরা চাই সাংগঠনিকভাবে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যেন আমাদের এনসিপির এই দাওয়াত নিয়ে আমরা আপনাদের কাছে যাইতে পারি। আমাদের সবার কাছে এই দাওয়াতটা যেন পৌঁছায়, যাতে করে এনসিপি সাংগঠনিকভাবে দৃঢ় একটি অবস্থান নেয়। 14 গ্রামে 41 কিলোমিটার হাইওয়ে এলাকা এবং 14 গ্রামে একই সাথে সাথে বর্ডার অঞ্চল রয়েছে। বর্ডার অঞ্চলের একটা উল্লেখযোগ্য একটা হাব হচ্ছে মাদকের, সেটা এখানে হচ্ছে এটা দিয়ে ট্রিস পাস হয় বর্ডার দিয়ে। সেক্ষেত্রে প্রশাসনের এক্ষেত্রে আরও বেশি কঠোর ভূমিকা রাখতে হবে। কিন্তু আমরা দেখতে পাই প্রশাসনের একটা সবসময় একটা সুবিধাভোগী অংশ, যারা দেখা যায় যখন বলা হয় অভিযান চালানোর জন্য, তারা মাদক সেবক যারা আছে তাদেরকে হচ্ছে ধরে নামমাত্র একটা অর্নামেন্টাল বিভিন্ন তাদের একটা অভিযান চালায়। কিন্তু মাদক যারা গ্রাহক, মাদকের যারা বিপণন করে, মাদক ব্যবসায়ীরা যারা, তারা দেখা যায় থানায় বসে যেখানে যারা অভিযান চালায় তাদের সাথে বসে খোশগল্প করে, এবং এটি অত্যন্ত দুঃখজনক। এক্ষেত্রে পুলিশের আধুনিকায়ন, কাঠামোগত পরিবর্তন, পুলিশের প্রযুক্তিগত পরিবর্তন, পরিবহনগত সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে পুলিশের পেশাদারি জবাবদিহিতা আরও বেশি নিশ্চিত করা উচিত। কারণ পুলিশ এবং মাদক ব্যবসায়ী একসাথে কখনো চলতে পারে না। একই সাথে সাথে এই মাদকের সেবক যারা আছে তাদেরকে যেভাবে আইনের আওতায় আনতে হবে, একই সাথে সাথে মাদকের যারা ব্যবসা করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আপনি মাদকের সাপ্লাই ঠিক রেখে মাদকের গ্রাহককে ধরে এই চক্ষু আইওয়াশ অভিযান চালিয়ে কখনোই মাদক নির্মূল করা কোনোদিনও সম্ভব না। একই সাথে সাথে মাদকের যারা বিপণন করে, ব্যবসা করে, তাদের সাথে কিন্তু রাজনৈতিক সখ্যতাও আছে। আপনারা দেখবেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মধ্য দিয়েই এই মাদক সিন্ডিকেট গড়ে ওঠে, এবং মাদকের সাথে যারা জড়িত তারা চেষ্টা করে রাজনৈতিক যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদের সাথে একটি সখ্যতা রাখার। আপনি দেখবেন একটা প্রোগ্রামের একটা পিছনে এসে একটা ছবি তোলার চেষ্টা করে, সাথে এসে দাঁড়ানোর চেষ্টা করে, এবং এই ছবিটা দিয়ে সে বিভিন্ন জায়গায় সেল করে বেড়ায়, উমুক নেতার রাজনৈতিক কর্মী, তুমুক নেতার রাজনৈতিক কর্মী, হয়তো নেতা ওরা চিনেই না কোনোদিন। তো এই জন্য মনে রাখতে হবে, যারা মাদকের সাথে জড়িত তারা বাংলাদেশের শত্রু, সমাজের শত্রু, তারা আমাদের সবার শত্রু।
তারা আইনের আওতায় তাদেরকে অবশ্যই আনতে হবে। তাদের কোনো রাজনৈতিক পরিচয়ে তাদেরকে কোনোভাবেই শেল্টার দেওয়া যাবে না। এজন্য আমাদের সরকারের অগ্রণী ভূমিকা রাখতে হবে। নিজের দলেরও যদি মাদকের ব্যবসার সাথে জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বলছি, 11 দলীয় জোটের সাথে যদি কেউ কোনোভাবে অ্যাক্টিভলি বা প্যাসিভলি মাদক সম্পৃক্ত কোনোভাবেই পাওয়া যায়, আপনারা আইনের আওতায় আনুন। একই সাথে সাথে এই সরকার দলে যারা আছে আপনারাও আপনাদের মাদক ব্যবসার সাথে জড়িত যারা, তাদের লিস্ট আপনারা সাহসটা একটু উন্মুক্ত করুন। আমরা আমাদের জায়গা থেকে এই মাদকের সমস্যা, এই সমস্যাটা আমাদের এই যুব সমাজকে, আমার এলাকাতে গত পরশুদিন মাদকের টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে সন্তান হত্যা করেছে। এই যে সামাজিক অবক্ষয়, এই অবক্ষয় ঠেকানোর কোনো উপায় নাই। এই সামাজিক অবক্ষয় এবং এটা এক পর্যায়ে রাষ্ট্রীয় অবক্ষয়ে পরিণত হবে। এই যারা মাদকের ব্যবসা করে তারা দেখবেন তাদের সন্তানকে বিদেশে রেখে আরামে পড়াশোনা করায় না, কিন্তু তারা তাদের সমাজটাকে কলুষিত করে। সেজন্য প্রশাসনের যারা আছেন, আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎকে যদি নিরাপদ করতে চান, আপনারা এই মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। তবে আসলে প্রশাসনের দোষ দেওয়া লাভ নাই, কারণ প্রশাসনের অনেক সীমাবদ্ধতা থাকে, পুলিশের অনেক সীমাবদ্ধতা থাকে। দেখবেন যে ছিনতাই করে সে 300 সিসির বাইক দিয়ে ছিনতাই করে, আর দেখবেন পুলিশের পিছনে একটা অটো বাইক নিয়ে দৌড়ায়। আপনি দেখবেন এরকম হয় না? এরকম কারণ ওর গাড়ি দেয় না, ওরে গাড়ি নাই, ওর সক্ষমতা নাই, ওরে হচ্ছে যে ও যে চোর ধরবে এটার আধুনিক কোনো প্রযুক্তিগত সক্ষমতা পুলিশের নাই। এই যে পুলিশ অভিযান করতে যায় সেটার জন্য পুলিশকে কোনো টাকা দেওয়া হয় না। ও চাকরি করবে, যে বেতনটা পাবে ওনারা 25,000 টাকা বেতন পাবে, এই টাকা দিয়ে আবার হচ্ছে তদন্ত করতে হবে। এখন আপনারা দেখবেন তাইলে তদন্ত করতে সময় যখন বাদী বা বিবাদী থেকে টাকাটা চাওয়া হয়, এটা বাধ্য হয়ে এই জিনিসটা করতে হয়। আমরা চাই না পুলিশ এভাবে ম্যানেজ করে আর চলুক, ম্যানেজ করে প্রোগ্রাম করুক, ম্যানেজ করে জনগণ থেকে জিম্মি করে। আপনারা দেখবেন অটো নিয়ে বিভিন্ন সময় করে না, অভিযানে যায় না, সিএনজি নিয়ে যায় না। এই দেখবেন এই সিএনজিওয়ালাদেরকে টাকা দেয় না। সিএনজিওয়ালারা আমাদের কাছে এসে বলে, ভাই পুলিশের ডিউটি করে আমাদেরকে পয়সা দেয় না। তো হ্যাঁ দেয় তো সিএনজিওয়ালারা কি পুলিশের ডিউটি করবে এমন কোনো কথা আছে? বা পুলিশও সিএনজি দিয়ে ডিউটি করবে এমন কোনো কথা আছে? তাহলে সরকারের উচিত কি পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা, পরিবহনগত সক্ষমতা বৃদ্ধি করা। মনে রাখবেন, মুরব্বীদের বেগম পাড়ায় ফ্ল্যাট আছে, মুরব্বীদের বেগম পাড়ায় হচ্ছে ফ্ল্যাট আছে, তাদের আমেরিকায় ব্যবসা আছে, তাদের ইউরোপে তারা হচ্ছে ঈদ করতে যায়। আপনি দেখবেন ঈদের ছুটিটা পড়লে বেশিরভাগ এমপি দেশে, অনেক বেশি না, অনেক এমপি দেশে থাকে না, বিদেশে ভ্রমণে যায়, বিদেশে চিকিৎসা নিতে যায়, বিদেশে বাচ্চাদেরকে পড়াশোনা করায়। আমরা হইছে আমজনতা, আমরা পড়ছি ফাটা বাঁশের চিপায়। আমাদের যেহেতু যাওয়ার ব্যবস্থা নাই, আমাদের দেশটাকেই পাল্টাইতে হবে। আমাদের দেশটাতেই বিদেশের সেবাগুলোকে আমাদের আনতে হবে। আমাদের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা নিতে না হয়, আমাদের এই জন্য বিদেশের সেবাগুলোকেই দেশে আমাদেরকে বানাইতে হবে। আমাদের সন্তানদেরকে যেন বিদেশে পাঠাইতে না হয় পড়াশোনার জন্য। বিদেশের যেই সেবা, বিদেশের যে আধুনিক প্রযুক্তি, বিদেশের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড আমাদেরকে দেশেই আনতে হবে ইনশাআল্লাহ। এটা দায়িত্ব আপনাদের তরুণ প্রজন্মকে নিতে হবে, কারণ তরুণ প্রজন্ম আপনারা এখনো মাথা বেচেন নাই, আপনারা মেরুদণ্ড এখনো বেচেন নাই। এবং যখনই দেশে ক্রান্তিকাল আসছে, তরুণরা এবং নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথ দেখাই নিছে। মুরব্বী যারা আছে তারা অভিজ্ঞ মানুষ, তাদেরকে সম্মান করি, তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা চলবো, কিন্তু আমাদের পথটা আমাদেরকেই চলতে হবে। সেজন্য আপনারা যারা আছেন, তরুণ প্রজন্ম, স্কুল কলেজের বাচ্চারা, স্কুল কলেজের ভাইয়েরা, আপনারা যারা স্কুল ড্রেস পরে আসছেন, মনে রাখবেন এই স্কুল ড্রেস পরা পোলাপান, এই স্কুল ড্রেসটাই হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ। অতীতের বাংলাদেশকেও পরিবর্তন করেছে, ভবিষ্যতের বাংলাদেশকেও পরিবর্তন করবে। আগে দেখা যাইতো বাপ সিদ্ধান্ত নিয়ে দিত কোন দলে ভোট দিবে, কোন দল সাপোর্ট করবে, দিত না? এখন দেখা যায় পোলাপাইন বাপরে খাতা কলমে বুঝায়, পোলাপাইন বুঝায় না বাপ মারে। দেখবেন প্রত্যেক ঘরে ঘরে দেখবেন মেয়েটা, ছেলেটা এবং মাটা এনসিপির সমর্থক। রেজিস্টার্ড না হইলেও দেখবেন আমাদের কিনে গালাগালি করলে ওরা খেপে যায়। মানে ফুলাইন মানুষে না, এটা একটা ভুল করতেই পারে। তোমরা মতো তো না, তোমরা দেখছি তো আজকে কত বছর ধরে কি করছো দেশটার। মাগুলা কয় না, ওই যে মুরব্বী দেখেন, মুরব্বী মাথালারে, কারণ বেড়ায় আসে ঘরে ঝামেলায়। এরকম অনেক হয়েছে, বউ বলে দিছে এই 11 দলের জোটকে ভোট না দিলে ভাত রান্তাম না।
কারণ বেড়ায় আরেক দল করে, বেড়ায় পড়ছে সিপাত, বেড়ায় গড়ে আইলে অশান্তি, ফোলাফাইন ধরে ভোট দেওয়ার জন্য, মাইয়ায় ধরে ভোট দেওয়ার জন্য, বাট নিজে করে এক পার্টি ফরক কাজে ঠিক আছে দেমু, বাইরে কইও না, আমি তো একটা দল করি। এরকম হয়েছে না আবার? যেই ঘরের অলরেডি সন্তানটা, আমাদের প্রজন্মটা, আমাদের সমর্থক, ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশটা আমাদের নেতৃত্বে আমরা গড়ে উঠবো ইনশাল্লাহ। আমাদের ভুল থাকবে, আমরা ভুল করব, আমাদের সমালোচনা করলে বাসায় পুলিশ পাঠাবো না। গত 1.5 বছর 2টা বছর যে যত গালাগালি করছে, যা করছে, বলতে পারবেন না কেউ কখনো একটা মামলা দেওয়া, কোনো কিছু করা আজকে পর্যন্ত কখনো এটা প্রতিবাদ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার আগের মতো, হাসিনার সময়ের মতো ফেসবুকে সমালোচনা করলেও বাসায় পুলিশ পাঠায় উঠাই নিয়ে আসে। আমরা এমন বাংলাদেশ আর চাই না। এখন পুলিশের গাড়ি সামনে থাকে, সময় পরিবর্তন হইলে পুলিশের গাড়িটা হয়তো পিছনে থাকবে। যখন পুলিশের গাড়িটা পিছনে, তখন আপনি বাংলাদেশে থাকেন কিনা সেটা হচ্ছে মূল বিষয়। পুলিশের গাড়ি সামনে নিয়ে অনেক বড় বড় নেতা অনেক বড় বড় জায়গায় গত 40 বছর 50 বছর ধরে দেখছি পুলিশের গাড়ি সামনে থাকলে দেশে থাকে, আর পুলিশের গাড়িটা যখন পিছনে চলে যায় তখন আর দেশে থাকে না। আমাদের এখন পুলিশের গাড়ি পিছনে নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হয়, কারণ কখন যে আইসা ধরে বসে। সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, দেশটা আমাদের পাল্টাইতে হবে। কারণ বেগমপাড়ায় আমাদের বাড়ি নাই এবং আপনাদের বাড়ি হবে না, আপনারা পারবেন না করতে। কারণ এটার ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কারণ আজকে থেকে 30 বছর পরে যদি আমরা এমন একটা বাংলাদেশ গঠন না করতে পারি যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দেশে না থাকতে চায়, এই দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। সেজন্য আপনারা যারা আছেন, আমাদের এই সংগঠনটাকে বড় করতে আপনারা হেল্প করেন ইনশাআল্লাহ। আমরা একসাথে চাই বাংলাদেশটাকে করতে। কাদা ছোড়াছুড়ি অনেক হয়েছে, এই পন্থা ওই পন্থা, উত্তম পন্থা মধ্যম পন্থা, ডান পন্থা পশ্চিম পন্থা দক্ষিণ পন্থা। বাংলাদেশ মানুষ খাইয়ে পরে বাঁচতে চায়, চাকরির নিরাপত্তা চাই, ব্যবসার নিরাপত্তা চাই, কর্মসংস্থানের নিরাপত্তা চাই, স্বাস্থ্যের নিরাপত্তা চাই, শিক্ষার নিরাপত্তা চাই। পেটে যখন ক্ষুধা থাকে তখন কোনো পন্থা বাসায় এসে ভাত দিয়ে যায় না। সেজন্য একমাত্র পন্থা হচ্ছে পেট পন্থা, একমাত্র পন্থা হচ্ছে পেট পন্থা। ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করেন, এই ডান পন্থা বাম পন্থা উপর পন্থা নিচ পন্থা এদের ব্যবসা ঠিক রাখে কিনা। একমাত্র পেট পন্থা বাংলাদেশ পন্থা, এর বাইরে আর কোনো পন্থা নাই, আমাদের বাংলাদেশ পন্থা। সেজন্য প্রিয় চৌদ্দগ্রামবাসী, আমরা আপনাদের কাছে বারবার আসব, আমাদেরকে এতটুকু সহায়তা করেন। পয়সার জন্য আসবো না, চান্দার জন্য আসবো না, ধান্দার জন্য আসবো না। কারণ এই চান্দা নিয়া, এই ছিদ্রতের জীবন কাটানোর থেকে না খায়া সম্মানের সাথে মরে যাওয়া ভালো। আমাদেরকে একটু সহায়তা করেন। এখানে যে লোকগুলো আছে, এই যে আমাদের রায়হান ভাই, আপনারা চেনেন তো নাকি, কেন্দ্রীয় এখানে চৌদ্দগ্রামের যারা আছেন আমাদের সেন্ট্রাল মেম্বার, একটু দাঁড়ান তো। এখানে আমাদের রায়হান ভাই আছেন, উনি একদম অনেক আগে থেকেই, শুরু থেকেই উনি চৌদ্দগ্রামকে গুছানোর চেষ্টা করতেছে। আমাদের তাহমিদ ভাই আছেন, এই যে আমাদের এই যে এখানের আমাদের চৌদ্দগ্রামের আমাদের যিনি সরকারি দলের সময় অনেকে দায়িত্ব নিতে চায়, আমরা বিরোধী দল অনেকে গোপন যোগাযোগ হোয়াটসঅ্যাপে করে, হোয়াটসঅ্যাপে ভালো সম্পর্ক, সামনাসামনি বলে ভাতিজা বুঝোই তো, পরে হোয়াটসঅ্যাপে অনেক অভিনন্দন শুভেচ্ছা, কিন্তু সামনাসামনি দেখ, এটা তাদেরকে বাধ্য করা হয়। পোস্টিং প্রমোশনের সঠিক কোনো নীতিমালা নাই। আমরা চাই সে কেবলমাত্র বাংলাদেশের সকল মানুষের। পুলিশের কাছে কেউ বিএনপি না জামাত না, পুলিশের কাছে হয় কেউ হবে অপরাধী, কেউ অপরাধী না, এই দুইটাই পরিচয়। এখন গিয়ে যদি জিজ্ঞেস করেন আপনি কোন দল করেন, যদি বলে আমি বিএনপি করি, যে ঠিক আছে স্যার টাকায় দিয়া চায়ের লোকে 2টা টুস বিস্কুট বেশি। এটা কি আমরা কি এই বাংলাদেশ চাই? আমরা এই বাংলাদেশ চাই? তো আমরা চাই পুলিশের সুরক্ষা নিশ্চিত হোক, নিরাপত্তা নিশ্চিত হোক, তার পোস্টিং প্রমোশনের জন্য যেন আর পয়সা না দিতে হয়, তার যোগ্যতা অনুযায়ী দিয়ে যেন সে পোস্টিং প্রমোশন পায়। প্রশাসনের ভাইরা যারা আছেন, যারা বাংলাদেশটাকে গড়তে চান, আপনাদের পোস্টিং প্রমোশনের জন্য যেন নেতার সুনজরে আসতে না হয়, নেতার বাসায় যেন বড় বড় রুই মাছ পাঠাইতে না হয়, আপনারা যেন ওই খুলনা থেকে মাছ বাসায় না পাঠাইতে হয়, ভোলা থেকে মাছ বাসায় না পাঠাইতে হয়, চাঁদপুর থেকে যেন মাছ বাসায় না পাঠাইতে হয়। এইটা দিয়ে বাংলাদেশ পরিবর্তন সম্ভব না। বাংলাদেশের গোড়ায় সমস্যা। বেটারও দোষ কি, চাকরি বাছাইতে তো করতেই হয়। কারণ বাংলাদেশের সরকারি চাকরি কারা করে? নর্মালি খেটে খাওয়া মানুষ, মেধাবী মানুষগুলা যোগ্যতা দিয়ে, মেধার স্বাক্ষর দিয়ে সরকারি চাকরি করতে আসছে। এই লোকগুলাকে আমরা চাই না রাজনীতিকরণ করা হোক,
বরং তাদের একমাত্র স্ট্যান্ডার্ড হবে ন্যায় অথবা অন্যায়, এর বাইরে আর কোনো স্ট্যান্ডার্ড নাই। সরকারি দলের কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সিম্পল, এর বাইরে কোনো ল নাই। তো যাই হোক, চট্টগ্রামবাসী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহের ভাইয়ের জন্য বিশেষ করে আমরা চাই, উনি অন্যরা এলাকায় সারা বছর থাকলে যা করতে পারবে উনি ওনার মাথা দিয়ে তার চেয়ে বেশি করতে পারবে। উনি বেশি কিছু বলা লাগে না, উনি ওনার মেধা, প্রজ্ঞা, দক্ষতা দিয়ে এই চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যাক। উনি ইনশাল্লাহ উনি সুস্থ হচ্ছেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের জন্য একটু দোয়া করেন। এবং আপনি দেখবেন আমাদের জুলাইয়ে যারা অংশগ্রহণ করছে, আমাদের একজন আত্মার আত্মীয় কারা, আমাদের একমাত্র সম্পর্ক হচ্ছে জুলাই। আপনারা এক জায়গায় দাঁড়ায় জয় আর বাংলা স্লোগান দিতে পারবেন না। এটা আপনাদের লানত, এটা আপনাদের দুর্গতি, এটা আপনাদের জিল্লতি। বিএনপির অনেক বিষয় আমি মানব না, ওরা আমার অনেক বিষয় মানবে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে নেতা তার লক্ষ লক্ষ নেতা কর্মীকে রেখে চোরের মতো পালিয়ে যায়, তারা আবার কোনোদিন বাংলাদেশে ফেরত আসে। পৃথিবীতে এমন কোনো নজির নাই। এই কারণে যে বাপমার পোলারা আপনারা চট্টগ্রাম বাজারে জয় আর মিয়ার বাজারে গিয়ে বাংলা স্লোগান দেন, আর মাঝখানে দৌড়াইতে থাকেন এই দৌড়ানোর মধ্যেই আপনারা সারা জীবন থাকবেন। দুনিয়াতে আপনারা যত জুলুম করেছেন, এই জুলুমের শাস্তি এখন আপনাদের উপরে পতিত হচ্ছে, এবং এটা হতে থাকবে, এবং এটা চলতে থাকবে। এটা আমাদের আনন্দ। বিএনপির বাইরে এটাতে আনন্দ পান না, এটা আনন্দ পান না, এটা এই তাদের আনন্দের মধ্যে থাকেন। এটা ভারতের একটা এক্সটেনশন। যাই হোক, আপনারা ভালো থাকেন, কথা হবে, দাওয়াত হবে, আশা হবে, যোগাযোগ হবে। আপনাদের সাথে তো আমাদের অনেক দূরত্ব না, একই জায়গার মানুষ। আপনারা আমার এলাকায় যায়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।